নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প রম্য বৈষম্য। পাড়ার 3 প্রজন্মের বটব্যালদা সেই কবে থেকে যে তার চিরবসতের এই অঞ্চলের সকল কর্মকাণ্ডের কাণ্ডারির দায়টি সামলে আসছেন তা তার নিজেরই মনে নেই। তবে মেনে নিয়েছেন সবাই এর সব ইচ্ছে পালনের দায় তাঁরই। তা সেই সারা বছরের সর্বদেবদেবীর সার্বজনীন পূজা থেকে সর্বার্থ সাধক সমাজসেবী সংঘ অথবা নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প বা নিরালম্বের অবলম্বন বৃদ্ধাশ্রম, যাই হোক, পাড়ার কচি কাঁচা কিশোর তরুণ যে দলই হোক, যাদের মধ্যেই হঠাৎ কোনো কর্মপ্রেরণা জাগিয়ে ওঠে, তারাই এসে ঝুলে পড়ে ব্রজবিহারীর কাছে। বটব্যালদা, প্রেসিডেন্ট হতে হবে, নিদেন প্রধান পৃষ্ঠপোষক। যতই বলেন আমায় ছাড় বাবা, তোরাই তো সব করিস, কিন্তু কে শোনে? সে কথা কেউ শোনে না, কে আর ছাড়ে। এমনকি এই সেদিন সল্ট লেকের শ্রীগাল নিধন যজ্ঞের পর যখন পাড়ার সদ্য গজিয়ে ওঠা পশু ক্লেশ নিবারণী সমিতির গুন্ডামার্কা সন্ডারা এসে দাবি জানালো, বটব্যালদা, আপনাকে আমাদের মধ্যে পেতে চাই, ঠেকাতে পেরেছিলেন তাদের যুক্তি আমরাই সব করি তা ঠিক, তবে আমাদের কে চেনে, কে পৌঁছে? 5 পাবলিক আপনাকেই চেনে। আপনি দরকার হলে ঠেলে গিয়ে কোনো হোমরা চোমরার কাছে আবেদন জানাতে পারেন, আমরা তা পারবো। আপনার নামটাকে অন্তত মাথার ওপর রাখতে চাই। অতএব রাখতেই হয়েছিল সেটা। 5 পাবলিকের কাছে খ্যাত হয়ে যাওয়া দায়টি তো বহন করতেই হবে। সর্বঘটে কাঁঠালিকলার ভূমিকাতেই আছেন ব্রজবিহারী। ঘট থেকে ঘটান্তরে যেতে যেতে টাক গজিয়ে গেল। সবাই বলে আপনাকে কোনো কাজ করতে হবে না, শুধু আপনার নামটুকু থাকলেই হবে, আর মাঝে মধ্যে অধিবেশনে উপস্থিতি। তবে সেটুকুতেও কৃপণতা করবেন? তবে সত্যি বলতে পাড়ার ওই সন্ডাদের সংগঠন পশু ক্লেশ নিবারণী সমিতির গার্জেনের পোস্টটা মন্দ লাগেনি। বিশেষ করে ওই শ্রীগাল নিধন কাণ্ডের ফলাও বিবরণ কাগজে পড়তে পড়তে বাড়তি একটা দায়িত্ব সচেতনতাও এসেছিল। হ্যাঁ, পোস্টটা বেশ ভালোই লেগেছিল ব্রজবিহারীর। তদবধি নিজ দায়িত্ব সম্পর্কে সজাগও আছেন। মাঝে মাঝেই অবশ্যই ক্ষেত্র বিশেষে ভাষণও দেন। পাড়ায় চড়ে বেড়ানো চোরা বেড়ালনি বা বেড়াল ছানাগুলোকে ঠেঙানো চলবে না। গৃহস্থ সংসার থেকে মাছ চুরি, দুধ চুরি, বাড়া ভাতে মুখ দেওয়া এ ওদের জন্মগত অধিকার। খবরদার, সে অধিকারে হস্তক্ষেপ করা চলবে না। সত্যি বলতে এ ধরনের ভাষণ দিতে গিয়ে হঠাৎ একটা নতুন উপলব্ধিতে বেশ আত্মপ্রসাদও অনুভব করছিলেন ব্রজবিহারী। সত্যি তো, দাবি জানানোর ভাষা নেই বলেই না ওরা চুরি চোট্টামির পথ ধরে, আর ধরা পড়লেই মিউ মিউ এবং ঠ্যাঙানি খেলেই কেউ কেউ করে। তা যাক, এটা তো ব্রজবিহারীর নিজস্ব কাজের আওতাতেই পড়েছিল। যদিও সন্দেহ ছিল বেড়ালকে ঠিক পশুর শ্রেণীতে ফেলা চলে কিনা। পশু শব্দটা যেন একটু পুরুষ, কিন্তু ওই পর্যন্তই। চলছিল ভালোই, কিন্তু সহসা যে এমন বিপাকে পড়ে যাবেন তা কি স্বপ্নেও ভেবেছিলেন? ভাবেননি, কারণ জানা ছিল না পশুদের থেকেও ক্লেশাক্রান্ত, অত্যাচারিত, সমাজের অবিচারের শিকার কোনো প্রাণী আরও আছে। আজ সহসাই জানতে পারলেন আছে। অবসরপ্রাপ্ত জীবন, যতই হাজারো কাজের দায় থাকুক, ভর দুপুরে ভরা পেটে একটু ভাত ঘুমের অবসর থাকেই। সেইটাই করছিলেন। হঠাৎ একদম যেন কাছেই একটা সমবেত কণ্ঠের সোচ্চার ধ্বনি কানে এলো। যুগ যুগ সয়ে আসা হয়েছে, আর না, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আর না। আরে, এ তো পুরুষ কণ্ঠ। তারা আবার যুগ যুগ ধরে কি সহে এলো? এটা আবার কি তাহলে? এই পাড়ায় তো কোনো কলকারখানাও নেই, কাজেই শ্রমিক মালিক বিরোধের স্লোগানের প্রশ্ন নেই। ধ্বনি নিকটতর হচ্ছে। ঘুমনো হলো না, উঠে পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সর্বনাশ,
হে কি! চিরকেলে সাহসী ব্রজবিহারী সহসা এ দৃশ্যে শিহরিত হলেন। দেখতে পেলেন একটি বেশ পুরুষ্টু ঝান্ডাধারী দল, যাদের মধ্যে সদ্য যুবক থেকে প্রৌঢ়কাল উত্তীর্ণ সামিল। তারা ঝান্ডা উঁচিয়ে ব্রজবিহারীর চাবিবিহীন লোহার গেটটা ঠেলে হুড়মুড়িয়ে সামনের চাতালে এসে ঢুকে পড়ল। এরা কারা? এরা এখানে কেন? এরা তো স্বর্ণর ছত্রছায়ায় লালিতা পালিতা বিদ্রোহিণীর দল নয়, কি যে রীতিমতো বিজাতীয় ব্যাপার। ইস, আজই এই ভর দুপুরে স্বর্ণ তার ঘোড়ার ডিমের নারী সুরক্ষণ সমিতির দায়ে পদযাত্রায় বেরিয়েছেন। এমনিতেই তো সপ্তাহে গোটা 4-5 অধিবেশন আছেই। নারী মুক্তি সংঘ, নারী রক্ষা সমিতি, নারীর অধিকার রক্ষা সমিতি, সব নাম মনেও থাকে না ব্রজবিহারীর। তাছাড়া আছে বিশেষ বিশেষ বর্ষ, সপ্তাহ, দিবস, আন্তর্জাতিক নারী দিবস, বিশ্ব নারী দিবস, রাজ্য নারী দিবস, আঞ্চলিক নারী দিবস। 365 দিবসের মধ্যে কতগুলো দিবস ওদের জন্য উৎসর্গীকৃত কে জানে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবেন ব্রজবিহারী, একটা দিবসও তো কই তাঁদের জন্য ব্যয়িত হয় না। যত সমস্যাই কি শুধু ওদেরই? পুরুষ হতভাগাদের কোনো সমস্যাই নেই। সর্বদা সমস্যাহীন পৃথিবীতে সুখের সাগরে ভাসছে তারা। অথচ দেখতে তো পাওয়া যায়, গরিব দুঃখীর কথা ছেড়ে দাও, তারা তো চিরদুঃখীই আছে। যারা এইসব সমস্যার পাহাড়ের তালিকা নিয়ে দাপটের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের তো নখের আকার রঙের পোঁচটুকুতেও ঘাটতি দেখা যায় না। এই যে নারীবাদী বিশিষ্ট নেত্রী স্বর্ণপ্রভা বটব্যাল, তার বেশ বাস কেশ পাশের কোনোখানে একটু বিচ্যুতি থাকে, সে যাক। এখন সমস্যা স্বর্ণপ্রভার ওই কি যেন এক বিশেষ দিবসের জন্যে পদযাত্রা না মৌন মিছিলের দায়ে এই ভর দুপুরে বাড়ি ছাড়া, আর এই সময় কিনা তাঁরই বাড়িতে সোচ্চার মিছিল ঢুকে পড়ল। তা বাড়ি তো স্বর্ণপ্রভারই, ব্রজবিহারী কে? সংসারের একটি পোষ্য মাত্র, তাই না এমন আতঙ্কিত হচ্ছেন? হায় হায়, বটব্যালের নিজেরও যদি আজ এ সময় কিছু একটা অধিবেশন টেশন থাকতো, তারও তো সংঘ, সমিতি, সংগঠন ইত্যাদির সংখ্যা কম নয়। তবে সে সবই সকাল কি সন্ধ্যায়, আর মাসে 2 মাসে কিংবা সপ্তাহের কোনো বিশেষ দিনে। স্বর্ণপ্রভার মতো এমন সদা সর্বদা যখন তখন নয়। তাহলে তো ব্রজবিহারী সেই ছুতোয় এখন পাশের দরজা দিয়ে কেটে পড়তে পারতেন। তবে এমনিতেই স্বর্ণপ্রভা যতই নারী জগতের যাবতীয় রক্ষা প্রকল্পের দায়ভার বহন করে চলুন, নিজের সংসারটুকুর সুরক্ষা সম্পর্কে রীতিমতো নিয়মনিষ্ঠ। পান থেকে চুনটি খসবার জো নেই। নিঃসন্তান দম্পতি, সংসারটি সংক্ষিপ্তই, তবে কর্তা গিন্নি দুজনেরই অন্য একটি কর্মজগৎ থাকায় অনেক হ্যাপা থাকে, অনেক ঝামেলা আসে। তা হলেও তুচ্ছ একটা সদ্য কিশোরী কাজের মেয়ের সম্বলে স্বর্ণপ্রভা তার সংসারটিকে এবং স্বামীটিকে মুঠোর মধ্যে রেখে দিব্যি তত্তরিয়ে চালনা করে আসছেন। ব্রজবিহারী নির্দায় নিশ্চিন্ত। কাজেই হঠাৎ এমন একখানা উটকো ঝামেলার সময় স্বর্ণপ্রভার অনুপস্থিতিতে কাতর হবেন না ব্রজবিহারী? আর ভেতরে ভেতরে রাগ হবে না? বারান্দা থেকেই দেখতে পেয়েছিলেন, 2 লম্বা বাঁশের মাথায় এক টুকরো দরমার উপর কালো চট সেঁটে, বোধহয় চুনের গোলা দিয়ে বড় বড় অক্ষরে কি যেন লিখে দুজনে মিলে সেটাকে উঁচিয়ে ধরে চলে আসছে আগে আগে পিছনে দল। কি লেখা তা পড়তে পারার আগেই সেই লেখা আর দলবল সমেত সমস্ত দৃশ্যটি ব্রজবিহারীর গেটের মধ্যে ঢুকে পড়ল। দিশেহারা ব্রজবিহারী কি ভেবে তাড়াতাড়ি দোতলায় উঠে আসার সিঁড়ির মুখের কোলাপসিবলটা বন্ধ করতে এলেন, কিন্তু বন্ধ করা হলো না। কাজের মেয়েটা হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে আসছে। মেসমশাই, চটপট জামা গায়ে দিয়ে নিচতলায় নামুন, যেনারা এসেছেন তেনারা আপনারে চাইছে। মেসমশাই হঠাৎ ওই মেয়েটার ওপরই খাপ্পা হয়ে গর্জন করে ওঠেন। কেন? কে ওরা? আমাকে কিসের দরকার? মেয়েটা ফিক করে হেসে ফেলে বলে, কিসের আবার? ওনাদের সঙ্গের প্রেসিডেন্ট হতে। ও, এই ব্যাপার। অতঃপর ব্রজবিহারী খালি গায়ে একটা বোতাম খোলা পাঞ্জাবি চড়িয়ে নির্ভীকভাবে নেমে যান এবং গাম্ভীর্যের সঙ্গে প্রশ্ন করেন, কি চাই আপনাদের? জনা কয়েক সমস্বরে বলে ওঠেন, আপনাকেই চাই স্যার।
এরা অবশ্য দাদা ডাকলো না। আনকোরা তো দাদা ডাকতে হয় না মামু কাকু ডাকতে হয় জানে না। ও, আমাকেই চাই? তা ব্যাপারটা কি? এই যে এতেই লেখা রয়েছে। দেখলেন সেই চুনের গোলা দিয়ে লেখাটা। দেখে ব্রজবিহারীর চোখ দুটো কপাল ছাড়িয়ে প্রায় টাক পর্যন্ত উঠে গেল, আর হাঁটা বড় হতে হতে কান পর্যন্ত পৌঁছে বুঝে পড়তে ভুলে গিয়ে সেইখানেই থেমে থাকল। যুগ যুগ ব্যাপী অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আর অন্যায় অবিচারের শিকার হতভাগ্য পুরুষ জাতির ক্লেশ নিবারণী সমিতি। এ যাবৎ অনেক কিছু সমেত পশু ক্লেশ নিবারণী পর্যন্ত সামাল দিয়ে এসেছেন ব্রজবিহারী, কিন্তু পুরুষ ক্লেশ নিবারণী শব্দটা অভিধানে আছে তো? অজান্তে সেই প্রশ্নটাই মুখে এসে গেল ব্রজবিহারীর, আর সঙ্গে সঙ্গেই উত্তর পেলেন, হয়তো নেই, আর সেই নেইটাই হচ্ছে অবিচারের একটা উদাহরণ। কিন্তু সেই অবিচারের প্রতিকার চাই আমরা। চিরটা কাল নির্যাতিত নিপীড়িত পুরুষদের আজ সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, পৃথিবীর দরবারে জানান দিতে হবে, আর পড়ে মার খাবো না আমরা। অবোধ মার্কা ব্রজবিহারী সরল বিস্ময়ে জিজ্ঞাসা করে ফেলেন, কিন্তু নির্যাতনটা করছে কে? মানে 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 জানতে চাইছেন? খবরের কাগজ টাগজ পড়েন না? সারা পৃথিবীর পুরুষ জাতি আজ ছটপটিয়ে উঠেছে জানেন না? করছে হতভাগ্য জাতটার স্ত্রীরাই। এক একটা পুরুষকে হাতের মুঠোয় পেয়ে তারা যে যথেচ্ছ পীড়ন চালায় তা নেহাত পুরুষ বলেই নীরবে সহ্য করে চলে। কখনো উহ বলে চেঁচিয়ে ওঠে না। অসহ্য যন্ত্রণা চেপে রেখে কি লিখে কিল চুরি করে আসছে তারা চিরটা কাল ধরে। এক গ্লাস জল। সঙ্গে সঙ্গেই এক গ্লাস জল এসে যায়, কারণ কাজের মেয়েটা তো সমস্ত কথাগুলোই সর্ব ইন্দ্রিয় দিয়ে গিলছিল। নিজের প্রেরণাতে তো বটেই, তাছাড়া মাসিমার কাছে বাড়ির সমস্ত ঘটনা আর তার বিবরণ রিপোর্ট করতে হবে না? স্বর্ণপ্রভার অনুপস্থিতিতে তার সংসারে কে বা কারা এসেছিল, কি প্রসঙ্গ নিয়ে কথা বলেছিল, জল খেয়েছিল কিনা, চা খেয়েছিল কিনা, এসব সঠিক জানতে না পারলে সংসারটা তার নখদর্পণে থাকবে কি করে? এখনকার এই বর্ষা নামের মেয়েটা রিপোর্টার হিসাবে অতি তুখুর। জল খেয়ে ভদ্রলোক বললেন, আমরা একটু বসতে চাই, আমাদের বক্তব্যটা গুছিয়ে বলে বোঝাতে চাই। আপনারা সবাই? বর্ষা একটু ফিক করে হেসে ফেলে বলে ওঠে, তাহলে তো প্যান্ডেল বাঁধতে হবে, তার চেয়ে এক দুজনা বসে। বলেই বিদ্যুৎ বেগে এই বাইরের রোয়াক বা বারান্দা থেকে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে দু হাতে দুটো বেতের মোড়া নিয়ে এসে বসিয়ে দিল, আর আবার ঢুকে গিয়ে একখানা হাতল নড়বড়ে বেতের চেয়ারকে ঠেলে এনে ব্রজবিহারীর কাজ ঘেঁষে রেখে বলল, মেসমশাই এইটাই বস করেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আবার আপনার কোমর টাটায়। অতঃপর আগন্তুকদের দুজন বসলেন এবং তাদের মধ্যে একজন গড়গড়িয়ে অনেক কথা বলে নিলেন। যা বললেন তার সারাংশ হচ্ছে, এরা এদিককার বাসিন্দা নন, উত্তর কলকাতার। ওদের অঞ্চলের কিছু উৎপীড়িত পুরুষ একটি সংগঠন গড়ে তুলেছেন, যে সংগঠনের উদ্দেশ্য হচ্ছে স্ত্রীদের অত্যাচার থেকে স্বামীদের বাঁচানো। কিন্তু কেবলমাত্র একটি অঞ্চলের হতভাগ্যদের বাঁচালেই তো চলবে না, সবাইকেই বাঁচাতে হবে, বাঁচতে হবে। তাই এরা জনমত গড়ে তোলবার জন্য অভিযান শুরু করেছেন। ওদের মধ্যে বেশি বলিয়ে কইয়ে ভদ্রলোকটি বলে ওঠেন, দেখুন, জনমত গড়ে তুলতে না পারলে কিছুই হয় না। জনশক্তি বা গণশক্তি অথবা জনগণ শক্তিই হচ্ছে চেতনার আত্মশক্তির উৎস। আমাদের এই চেতনা তৃণস্তর থেকে মহীরুহর মগডাল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। তাই এই স্বাক্ষর সংগ্রহ অভিযান, তাই এই পুরুষ ক্লেশ নিবারণী সমিতি। ভদ্রলোক উদাত্ত কণ্ঠে বলেন, দেখুন, বিশ্ব সংসার জুড়ে কেবল ধুয়ো, নারী নারী নারী, যেন জগতে ওই একটাই জাত আছে। পুরুষ বলেও যে একটা জাতি আছে তা কারুরই মনে থাকে না। এই যে অহরহ হেন দিবস তেন দিবস, এমনকি প্রতিবন্ধী দিবস, কারাবন্দী দিবস প্রভৃতিও, কিন্তু সারা বছরের 365 দিনের থেকে একটি মাত্র খরচ করা হতে দেখেছেন পুরুষ দিবস বলে? দেখেননি, দেখবেন না, কারণ খরচা করা হয় না।
যেন সেই হতভাগাদের কোনো সমস্যাই নেই, কিছু প্রাপ্যও নেই। ব্রজবিহারী একটু সমে আসতে পেরে বলেন, তা আপনাদের বক্তব্য তো দেখছি পুরো সমাজ ব্যবস্থা নিয়ে কিছু নয়, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নিজ নিজ স্ত্রীদের দ্বারা নির্যাতিত নিপীড়িত পুরুষদের নিয়ে। তাহলে আপনাদের সমিতির নাম হওয়া উচিত ছিল স্বামী ক্লেশ নিবারণী সমিতি, তাই না? অপরজন মোড়া সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠেন, দেখুন, সে প্রশ্ন আমারও ছিল, কিন্তু আর সবাই বলছেন স্বামী শব্দটাকে কি একটা জাতি হিসাবে গণ্য করা যায়? স্ত্রী জাতি কথাটা যেমন সহজপাচ্য, কিন্তু স্বামী জাতি হজম করা কঠিন নয়? তা বটে, সেটাও একটা প্রশ্ন। কিন্তু সে যাই হোক, এর মধ্যে ব্রজবিহারীর ভূমিকা কি? কি আবার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসাবে তার নামটা চাই? সে কি, উত্তরাঞ্চলে ব্রজবিহারীর থেকে যোগ্যতর ব্যক্তি নেই? থাকবে না কেন, শতগুণে যোগ্য আছে, কিন্তু শুনলে অবিশ্বাস্য সেই সব যোগ্যরা এমন ঠেটা যে কেউই তুচ্ছ ওই নামটুকু দিয়ে মাথাটা কিনতে রাজি নয়। তারা গলে জল হয়ে বলছেন এই সমিতির উদ্দেশ্য সম্পর্কে তারা সম্পূর্ণ সহমত, সহানুভূতিশীল, কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে নামটি না, অসুবিধা আছে, তাই ব্রজবিহারীর কাছে আসা। কিন্তু ব্রজবিহারীরই যে সুবিধে আছে অসুবিধে নেই তা এরা জানলেন কি করে? একজন জোর গলায় বললেন, সেটা জেনেই এসেছেন, কারণ এই অঞ্চলেরই বাসিন্দা তার এক শালার ভাইরা ভাই, সেই আশ্বাস দিয়েছে এখানে টোপ ফেললেই মাছ উঠবে। কিন্তু এটা কি করে সম্ভব? ব্রজ ওনাদের ভেতরের ব্যাপার কিছু জানেন না। ভেতরের সে তোমার জানতে বাধা নেই, এ যাবৎ ঢাক ঢাক গুড়গুড় ছিল, কিন্তু এবার সব ওপেন করে ফেলা হচ্ছে। ভেতরের কথা তো ওই অকথ্য অত্যাচার, অসহনীয় পীড়ন, অবারিত লাঞ্ছনা গঞ্জনা, অফুরন্ত বাক্যবান, আর সে তো শুধুই বান মাত্র নয়, 20 বান। চিরদিনের মৌন মুখ স্বামী জাতি এবার মুখ খুলবে, আর কিল খেয়ে কিল চুরি করলে চলবে না। চোখ ঠিকরে ওঠে, বক্তার মুঠি বজ্রমুষ্টি হয়ে শূন্যে দুলে ওঠে। হতভম্ব ব্রজবিহারীর অবাক প্রশ্ন, কিন্তু এ যাবৎ তা করছিলই বা কেন? কিল খেয়ে কিল চুরি কেন? সিংহ গর্জন ওঠে। কেন আবার? আত্মমর্যাদা রক্ষার্থে। জামার নিচের পোড়ার ঘায়ের কুশ্রী ক্ষতটাকে কে ইচ্ছে করে খুলে ধরে 5 পাবলিককে দেখাতে যায়? মরমে মরে থেকেও বেঁচে থাকার ভান করেই কাটিয়ে যেতে হয়। জিভে টকাস করে একটা শব্দ করে বলে ওঠেন ভদ্রলোক, মেয়ে ছেলে তো নয় যে নিজের দুর্দশা দুরবস্থা অপমান অবমাননার খবর ঢাক পিটিয়ে লোক জানিয়ে বেড়াবে। মেয়ে ছেলে? ব্রজবিহারী শিউরে ওঠেন। ভাগ্যিস স্বর্ণপ্রভা বাড়ি নেই। ভদ্রলোক বোধ হয় শিউরনোটা দেখে বুঝে ফেলেন, তাই তাড়াতাড়ি বলেন, ওই আর কি, স্ত্রীলোক। তা স্ত্রীলোকের স্বভাবিত হচ্ছে জগৎ সংসারকে ডেকে ডেকে প্রতিনিন্দা, পুত্রনিন্দা, আত্মজন যে যেখানে আছে সকলে নিন্দা শোনানো, বাদে আত্মনিন্দা। সে যাক, আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ জাতি এ যাবৎ সব সয়ে এসেছে, কিন্তু আর চলছে না, সীমা ছাড়িয়ে গেছে। তাই এই অভিযানে বেরোনো। তবে শুধু দরকার একটি নাম। তা আপনাদের নিজেদের মধ্যে থেকেই তো কাউকে। ব্রজবিহারীর এই প্রস্তাবে সমস্যার প্রতিবাদ ওঠে। সে হয় না, তাদের কে চেনে? পাবলিক যাকে একটু চেনে তেমন লোক চাই। আর কি? অতঃপর ঢেঁকি গেলানো মার্কা উপরোধ, এবং শেষ পর্যন্ত সফল হয়ে দল বল সহ প্রস্থান। শুনতে শুনতে এতক্ষণ গলা শুকিয়ে উঠেছিল ব্রজবিহারীর, কিন্তু বক্তা ভদ্রলোক বার তিনেক জল খাওয়ায় তিনি আর চাইতে উদ্যোগ করেননি। সবাই সদল বলে চলে যাওয়াতেই আলগা গলায় বলে উঠলেন, বর্ষা, 1 গ্লাস জল দে তো বাবা। বর্ষা অবশ্য জল দিল সঙ্গে সঙ্গেই, তবে তৎক্ষণাৎ বলে উঠল, মাসিমা বলে গেছে ওনার ফিরতে দেরি হতে পারে, আপনাকে সময় চা খেয়ে নিতে। উনি চা খেয়ে আসবেন? তা কিছু বলে নাই, তবে আপনি কে সময়ে চা না খাওয়ালে এসে আমার ওপর রাগারাগি করবে। তবে দে। উমা, এখানে ক্ষতি কি? বেশ বাতাস বইছে, তোরটাও নিয়ে আসতে পারিস। ভাবলেন দোষ কি, হে তো আর এক টেবিলের দোষ ঘটছে না,
শুধু এক রোয়াক। আহ, সত্যিই চমৎকার হাওয়া বইছে। চাটাও খাসা হয়েছে। মাথার মধ্যে যে উত্তর কলকাতা বাহিনীর কলকল্লোল ধ্বনি উঠছিল তা যেন ঠান্ডা হয়ে আসে। কিন্তু হায়, হেকেই বলে কপালের ফের। অভাবিত অপ্রত্যাশিত সময়ে গেট ঠেলে ভিতরে ঢুকে পড়লেন গৃহকর্ত্রী স্বর্ণপ্রভা পটকবেল। মুহূর্তখানেক অবলোকন করলেন দৃশ্যটিকে। ব্রজবিহারী বেতের চেয়ারে অঙ্গ এলিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, আর অদূরে পোষা বেড়ালের ভঙ্গিতে বর্ষা পেয়ালায় ফুঁ দিয়ে দিয়ে তাড়াচ্ছে। একটি মুহূর্ত, তারপর বজ্রপতন। এর মানে এখানে চা? মেসোমশাই বলল এখানে বেশ বাতাস দিচ্ছে। তুমি থামো, তোমার মেসোমশাইকে বলতে দাও। কি ঘটনা ঘটেছিল এখানে? কে বা কারা এসেছিল? সিঁড়ির ধাপে রোয়াকে এত জোড়া জোড়া জুতোর ছাপ কেন? 4-4টে কাঁচের গেলাস দেয়াল ধারে বসানো কেন? খালি গায়ে বোতাম খোলা পাঞ্জাবি পরে কেন? হ্যাঁ, ডাকাত পড়েছিল নাকি বাড়িতে? ব্রজবিহারী সকরুণ কণ্ঠে বলেন, তাও বলতে পারো। ওই যে তার পরিচয় রেখে গেছে। হ্যাঁ, রেখেই গেছে। তাদের আনিত সেই স্বাক্ষর সংগ্রহের আবেদনপত্রখানি, তার সঙ্গে সমিতির উদ্দেশ্য সম্পর্কে জানান দেওয়ার ও প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে আবেদন সম্বলিত আর একখানা কাগজ। খানিকক্ষণ মাত্র চোখ বোলালেন স্বর্ণপ্রভা। মুখে মৃদু হাসির আভাস ফুটে ওঠে। কাগজ দুটো গুটিয়ে রোল করে হাতে নিয়ে বলে ওঠেন, তো রাজি হয়েছ তো প্রতিষ্ঠাতা হিসেবে নাম দিতে? ব্রজবিহারী গোয়ারের গলায় বলে ওঠেন, রাজি না করিয়ে ছাড়ে যত সব নাছোড়বান্দা পার্টি। আহা, ভালোই তো। এতকাল তো কেবল আলতু ফালতু ব্যাপারে মাথা হয়েছ, এবার তবু একটা জম্পেশ ব্যাপারে। হ্যাঁ, এ তো শুধু মাথা হওয়া নয়, মাথা দেওয়া। কি বলে গেছে জানো? সামনের রবিবারে সমিতির উদ্বোধন অনুষ্ঠান, আর উদ্বোধনী ভাষণটি আমাকেই দিতে হবে। এসেই বাড়ির মধ্যে গাদা গাদা জুতোর দাগ দেখে মেজাজ খচে যাওয়া স্বর্ণপ্রভার মুখে একটু কৌতুকের হাসি ফুটে ওঠে। তা ভালোই তো। ভালোই তো, তোমার ভাব দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলেপুলেরা ফাঁদে পড়ে যাওয়া জন্তু টন্তুকে দেখলে যেমন মজা পায়, তুমি তেমনি মজা পাচ্ছ। এ মা, নিজেকে জন্তুর সঙ্গে তুলো না। ছি, যাকে ভীষণ টায়ার্ড লাগছে। বর্ষা, কড়া করে 1 কাপ কফি করত। ওহ, কি অনায়াস আরামের ভঙ্গি দেখে হিংসে মাথা জ্বলে ওঠে ব্রজবিহারীর। তার এখন মাথার ঘায়ে কুকুর পাগল আর ইনি কিনা। ধুত্তর, ঠিকই বলেছে ওরা, হতভাগ্য স্বামী জাতি। বলে ওঠেন, ওহ, আমিও কম টায়ার্ড নয়। সঙ্গে সঙ্গে স্বর্ণপ্রভা গুম। এতে নাকি তাঁর মানের হানি হলো। তারপর নো উচ্চবাচ্য। কফি অবশ্য ব্রজবিহারীরও জোটে, তবে সেটা একা বসেই খেতে হয় দোতলার বারান্দায়। ব্যাস, তদবধি দিন 2 মৌনব্রত। এটাই ব্রহ্মাস্ত্র স্বর্ণপ্রভার। চায়ের সময় স্বর্ণপ্রভা ধারে কাছে থাকেন না, রাত্রে খাবার সময়ও। দুপুরে খাবার সময় অবশ্য ধারে কাছে থাকার প্রশ্ন নেই, কারণ ব্রজবিহারী অবসরপ্রাপ্ত, যথেচ্ছ বেলায় আহার। স্বর্ণপ্রভা এখনো কর্মরত, ঘড়ি ধরে সকাল 9:30টায় খাওয়া। তা ওই রাতে চুপি চুপি বর্ষাকে জিজ্ঞেস করেন, কই তোর মাসিমার থালা কই? মাসিমা বলে গেছে পরে খাবে, এখন কাজ আছে। কিন্তু 2 দিন পরে শনিবার এসে দেখা দেয় স্বর্ণপ্রভার স্কুলের ছুটি। দিনের বেলা একসঙ্গেই খেতে বসতে হয়েছে। স্বর্ণপ্রভা যদি কাজ আছে বলে বেলা 2টো পর্যন্ত বর্ষাকে টাঙিয়ে রাখেন, ব্রজবিহারীও তাতে পিছপাও হবেন না, সেটা জানা স্বর্ণপ্রভার। কাজেই দুজনকেই একসঙ্গে খেতে বসতে হয়েছে মুখোমুখি। বর্ষা তো অভ্যস্ত নিয়মেই থালা পাতবে। নীরবে খেতে খেতে ব্রজবিহারী সহসা শূন্যকে উদ্দেশ্য করে বলে ওঠেন, এমনিতেই কিছু ভাবনা ছিল না, মাইকের সামনে একবার দাঁড়িয়ে পড়লে তো কণ্ঠে মা সরস্বতী এসে যান। কিন্তু এই মহাপ্রভুদের এক উৎকট আবদার, লিখিত ভাষণ চাই, সমিতির মুখপত্রে ছাপবেন। চত্বসব। স্বর্ণপ্রভা বোঝেন 2 দিনের নীরবতায় হাঁপিয়ে উঠেছে লোকটা।
তাছাড়া সত্যি সমস্যাতেও পড়েছে, লেখালেখি তো আসে না লোকটার। মনে মনে হেসে তিনিও সহসা দুদিনের নীরবতা ভঙ্গ করে অতি সহজ সাধারণভাবে বলে ওঠেন, তা সেটাই তো বরং সুবিধে, বক্তব্যটা গুছিয়ে পেশ করা যায়, পয়েন্টগুলো জম্পেশ করা যায়, মুখে বলতেই বরং খেই হারিয়ে যেতে পারে। তা কথা বলল। ব্রজবিহারী যেন বলতে গিয়ে ওপরওয়ালার কাছে আক্ষেপ জানানোর সুরে বলে ওঠেন, বক্তব্যটাই বা কি আর পয়েন্টই বা কি, মাথা মুন্ডু বুঝছি না তো কিছু। স্বর্ণপ্রভা ওই বেচারি বেচারি মুখটার দিকে তাকিয়ে দেখে আর একচোট মনে মনে হেসে নিয়ে খুব অমায়িকভাবে বলেন, আর দুটি ভাত দেবে তোমায়? ভাত? হচ্ছিল ওদের গোষ্ঠীর পিণ্ডির কথা, হঠাৎ ভাতের কথা যে? থালাটা খালি হয়ে গেছে দেখছি কি না। সত্যিই ব্রজবিহারী খেতে বসেই নীরবতার কালে পুরো ভাতটা ভেঙে তার উপর ডালের বাটিটা উপুর করে ফেলে গপ গপ করে প্রায় সবটাই সেরে ফেলেছিলেন। এখন বেজারভাবে বললেন, না, পেট ভরে গেছে। বলছিলাম, ওই বক্তব্যটা কি আর তার পয়েন্টই বা কি? ও মা, সে কি? সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার পিতা? পাবদা মাছের সর্ষের ঝালের রস ভাতে মাখতে মাখতে স্বর্ণপ্রভা ইনোসেন্টের ভঙ্গিতে বলেন, বক্তব্যটা তো ওনারা বলেই গেছেন, আর পয়েন্ট? এই ৩৩ বছর যাবৎ আমি তোমার ওপর যতটা অত্যাচার, নির্যাতন, পীড়ন, নিপীড়ন করে এসেছি, যত যত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আর বিষ বাক্যবাণে বিদ্ধ করেছি, সেইগুলো মনে করে করে লিখলেই তো মহাভারত। বলে কই মাছের পাতুরির প্লেটটা থালার কাছে টেনে নেন। ব্রজবিহারী রাগের গলায় বলেন, আমি বলেছি এ কথা? হা, তুমি না হয় তোমার স্বজাতিরা বলেছে, একই কথা। ব্রজবিহারী তবুও জেদের গলায় বলেন, ভাষণ টাষণ তো আর ব্যক্তিগত লাইনে হয় না। একজন ব্যক্তি মানুষ আর মাস মানে মানে অর্থাৎ ক্ষুব্ধ জনতার একজন, এ দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওরা দল বেঁধে এসে যাই বলে যাক আর লিখে দিয়ে যাক, আমি কি একা 1000 জনের সামনে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে বলতে বসবো আমার গিন্নি এই 33 বছর ধরে আমাকে এই করেছে সেই করেছে? দেখ, থামো তো, যত সব উল্টো পাল্টা কথা। রাগের মাথায় কই মাছের মুড়োটা না ভেঙেই মুখে পুড়ে ফেলেন ব্রজ। কাজেই বর্ষাকে ছুটে আসতে হয় পাখা নিয়ে, মাথায় হাত থাবড়ে থাবড়ে বাতাস করতে। সে আবার ষাটও করে, আর স্বর্ণপ্রভা নির্দেশ দেন, এই শিগগির একটা আস্ত কলা ছাড়িয়ে নিয়ে চলে আয়, কলা গিললেই গলার কাঁটা নেমে যায়। তা গেল, অভিজ্ঞতার ফসল। কিন্তু গলায় তো শুধু মাছের কাঁটাই বেঁধেনি, বিধে আছে আরও একটা মোক্ষম কাঁটা। ব্রজবিহারী অবিরাম ভেবে চলেন, কাউকে দিয়ে লিখিয়ে নিতে হবে। কে এই বিপদে মধুসূদন হতে পারে? তাঁদের ভবানী পাঠাগারের লাইব্রেরিয়ানের সহকারী নতুন ছেলেটা নাকি লেখে টেকে, পাড়ার সুরঞ্জন বাবুর ভাইপোটাও লেখে, কি যেন লিটল ম্যাগাজিনও আছে ওদের মনে হচ্ছে। আর কে? সুশীলবাবুর নাতিটাও নাকি কবিতা টবিতা লেখে। ঠিক আছে, ওদের মধ্যেই কাউকে ধরতে হবে, কিংবা সব কটাকেই, যে সহজেই বিষয়বস্তুটা বুঝে নিতে পারে। স্বর্ণপ্রভা তাঁদের শনিবারের বৈকালিক অধিবেশনে বেরিয়ে পড়তেই ব্রজবিহারীও বেরিয়ে পড়েন। কাছের দোকানে গিয়ে 3টে ডট পেন আর 3 গোছা ফুলস্ক্যাপ কাগজ কিনে 3টে বাড়ি ঘুরে আসেন এবং সময় সম্পর্কে বিশেষ অবহিত করিয়ে দিয়ে আসেন। আগামীকাল বিকেল 4টের মধ্যেই দরকার। একটু বানিয়েই বলেন, প্রেসে পাঠাতে হবে। প্রেস শুনলে অবহিত হবে, নিশ্চিন্ততা বোধ করেন। মৌনব্রত তো কাল সকালেই ভঙ্গ হয়ে গেছে, অতএব আজ স্বর্ণপ্রভা অনায়াসেই দুপুর গড়িয়ে ব্রজবিহারীর বিছানার ধারে এসে বসে পড়ে সহজভাবেই বলেন, তোমার মিটিং সন্ধে? তাই তো বলেছে, 5:30টায় গাড়ি পাঠাবে বলেছে। গাড়ি পাঠাবে? ভালো, ফেরতও দিয়ে যাবে তাহলে গাড়িতে? তাই বলল তো, মানে ওটা ওদের প্রথম উদ্বোধনী সভা, সভাপতির প্রেস্টিজ। তা সেটা কোথায়? সে তো বাবা অনেক দূর, বলল কাকুরগাছি না কি। জানি, আমাকে তো কতবার যেতে হয়েছে। যাক, আমার তো আবার আজ 2টো মিটিং, একটু বেরোতেই হবে।
একটা হাওড়ায় আর একটা বেলেঘাটায়। তুমি সময়ে চাটা খেয়ে নিয়ে বেরিও, ওষুধটা সঙ্গে নিও, যদি হঠাৎ দরকার হয় বলা তো যায় না। আর শোনো, একটা নতুন পাড়ায় যাচ্ছ, একটু ভব্যিযুক্ত হয়ে যাবে। তোমার সেই মার্কা মারা গেরুয়া রঙা খদ্দরের পাঞ্জাবি বাদ দাও, ধুতি, আদির পাঞ্জাবি আর কটকি চাদরটা গলায় ঝোলাবে। ব্রজবিহারী অসহিষ্ণু হন। ধুতি, পাঞ্জাবি, চাদর, সেসব আমি এখন কোথায় পাবো? তোমায় পেতে হবে না, সব ঠিক করে রেখে যাচ্ছি। রুমালও দুখানা থাকবে, নজর করে দেখো, নস্যির জন্যে তো চাই একটা। ব্রজবিহারীর ভয় হয়, স্বর্ণপ্রভার উপস্থিতিতেই কেউ না ভাষণ নিয়ে এসে হাজির হয়। তাই ব্যস্তভাবে বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো তোমার আবার না দেরি হয়ে যায়। সে আমি বুঝব। বলেই স্বর্ণপ্রভা যেন কথার কথা ভাবে বলেন, আচ্ছা তোমার নিশ্চয়ই ফিরতে একটু রাতই হবে। তাই মনে হচ্ছে, সভা শুরু নাকি 6:30, তারপর সেই কোনখান থেকে। তা বলছিলাম, ওরা তো তোমায় গাড়িতে করেই ফেরত দেবে। ফেরার সময় একবার বেলেঘাটার মোড়টায় দাঁড়িয়ে আমায় তুলে নিয়ে আসতে পারবে? মানে ব্যাপারটা কি জানো, বেলেঘাটা জায়গাটা তো তেমন সুবিধের নয়, বিশেষ করে রাতের দিকে। সঙ্গে একজন ভারসই পুরুষ মানুষ না থাকলে মনে স্বস্তি আসে না। ওরা হয়তো ওটা ভাববেই না, আমার সঙ্গে একটা ছেলে টেলেকে দিলে ভালো হয়। নিজে থেকে বলতেও তো লজ্জা করবে, এটা হলে খুব সুবিধে হতো। ব্রজবিহারী ব্যগ্রভাবে বলেন, তা তো হতোই, আজকাল যা হয়েছে, বয়স্কা মহিলা বলেও রেহাই নেই। কিন্তু তোমায় তোমার সেই নারী বাহিনীর মধ্যে থেকে পাবো কি করে? বলে রাখি তাহলে, ওখানে তোমার ওই নতুন পিসির বাড়ির কাছে বাস স্ট্যান্ডের সামনে আমি দাঁড়াবো। ধরো রাত 9টা 9:30 নাগাদ। ঠিক আছে ঠিক আছে, ভাবনা করো না। গিন্নিকে তো ভাবনা না করতে নির্দেশ দিলেন। এদিকে ব্রজবিহারীর গিন্নি বেরিয়ে যাবার পর তার নিজের ভাবনায় যে টাক বেড়ে যাবার জোগাড়। ভাষণ কই? 3 জনের 1 জনেরও টিকি দেখা যাচ্ছে না। ঘন ঘন বারান্দায় দাঁড়ান, ঘন ঘন ঘড়ি দেখেন আর ছটপট করতে থাকেন। তার মধ্যে চাও খেয়ে নিতে হয়। ওদিকে নির্দিষ্ট সময়ের ঈষৎ আগেই বর্ষা এসে জানান দেয়, মেসোমশাই আপনাকে নিতে এসেছে গাড়ি নিয়ে। গাড়ির যা ছিরি, হি হি, যেন বিড়ালে চেটেছে, তবে বেশ ঢাউস আছে। ভেতরে এখনই 3 রয়েছে, আরও কেউ উঠবে কিনা কে জানে। ধমকে ওঠেন ব্রজবিহারী, থাম তো, 1 গ্লাস জল দে। না, 3টে রাস্কেলের একটাও এলো না, কি করবেন এখন? আশাহত, বিচলিত, বিভ্রান্ত ব্রজবিহারীর একটা নির্দেশ বাণী শুধু মনে পড়ে যায়, ধুতি, পাঞ্জাবি, কটকি চাদর। কটকি চাদর, সেটা আবার কি বস্তু? ঘরের মধ্যে ঢুকে আসেন, আর ঢুকে এসেই খাটের ধারে দাঁড়িয়ে পড়েন। ওটা কি? খাটের ওপর রাখা ধুতি, পাঞ্জাবি, চাদরের ওপরই কি ওটা? লম্বা সাইজের একখানা ব্রাউন পেপারের মুখবন্ধ খাম, বেশ ভারী সারি। তার উপর লেখা, পুরুষ ক্লেশ নিবারণী সমিতির উদ্বোধনী ভাষণ। এ হাতের লেখা কার? ভগবানের? গোলক বৈকুণ্ঠ থেকে ঝপ করে ফেলে দিয়েছেন এখানে? উফ, অতি টনটনে একটা ফোঁড়া হঠাৎ আপনি ফেটে গেলে কি এর থেকে বেশি কিছু আরাম হতো? এখান থেকে কাকুর গাছে দীর্ঘ পথ, যেতে যেতে পড়া হয়ে যাবে, হয়তো বারবারই হয়ে যাবে। গাড়ি এসে যথাস্থানে পৌঁছে থামল। ব্রজবিহারী তাকিয়ে দেখলেন, আয়োজনের ত্রুটি নেই। আলোকোজ্জ্বল প্যান্ডেল, তোরণ ধারে দেবদারু পাতার মালা, চড়া আলোর বাল্ব। ব্রজবিহারী আত্মস্থভাবে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নামলেন। বুক তো ভরাট। ওকে অতি মান্যভরে মঞ্চে নিয়ে এলো, বসালো উদ্বোধকের আসনে। দুপাশে সভাপতি ও প্রধান অতিথির আসন। প্রথমেই উদ্যোক্তাদের একটি চাই মাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তারস্বরে ঘোষণা করলেন, আজ এই সভায় এসে উপস্থিত হয়েছেন কয়েকজন স্ত্রীদের দ্বারা নির্যাতিত, উৎপীড়িত ও অত্যাচারিত স্বামী, অর্থাৎ পৃথিবীর নির্যাতিত স্বামী জাতির একটি ছোট্ট প্রতিনিধি দল। আমরা এই কজনে মিলে গড়ে তুলেছি এমন একটি সমিতি, যে সমিতি পৃথিবীর তাবৎ নির্যাতিত স্বামীকুলকে সহানুভূতি জানাবে, বিশ্বের দরবারে তাদের যন্ত্রণা জর্জর জীবনের ছবিটি মেলে ধরবে, আর চেতনা জাগাবে, ভাবতে শেখাবে
কেন তারা যুগ যুগ ধরে নীরবে এই অত্যাচার সয়ে আসবে? আমাদের এক মাননীয় প্রাক্তন মন্ত্রী পশু ক্লেশ নিবারণে কি ব্যাকুল, কিন্তু হায়, তিনি বা তাঁর মতো কেউই কি একটি পুরুষ ক্লেশ নিবারণী সংস্থা গড়ে তোলার কথা ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন পুরুষ জাতটা পশুদের থেকেও অসহায়? পশুরা তো তবু উৎপীড়িত হলেই চিৎকার করে আকাশ ফাটিয়ে তাদের যন্ত্রণার কথা জানায়, কারণ তাদের লজ্জা নেই। কিন্তু পুরুষ জাতি পারবে সেই যন্ত্রণার কথা লোক জানাজানি করতে, আকাশ ফাটাতে? না, এতদিন তা পারেনি, কারণ লজ্জা এসে বাধা দিয়েছে। কিন্তু আজ সেই লজ্জার বাঁধ ভেঙে গিয়েছে স্ত্রী জাতির ক্রমশ উদ্দাম অত্যাচারে। আজ এখানে উপস্থিত সকলের সামনে আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী ব্রজবিহারী বটব্যাল তার জ্বালাময়ী ভাষণে আমাদের কাছে সেই করুণ কাহিনীর কিছু বিধৃত করছেন। সমবেতদের মধ্যে একটা অস্ফুট রোল ওঠে। ব্রজবিহারী আত্মস্থভাবে খামের মুখ খোলেন, সামনে মেলে ধরেন। চিরপরিচিত হাতের লেখা, মনের মতো গড়গড়িয়ে পড়ে যান। কোনোখানে ঠেক খেতে হয় না। মঞ্চের বাইরেও প্যান্ডেল জুড়ে মাইক্রোফোন ফিট করা আছে। ক্রমশ সেখানে লোক সমাগম হতে থাকে, আর তারা শুনতে পায় একটি গমগমে গলা উদ্দাত্ত কণ্ঠে বলে চলেছে। তারা তো আর দেখছে না, পড়ে চলেছে, ভাবছে বলেই চলেছে। সমাজ এখনো পুরুষ শাসিত, সমাজ এখনো পুরুষ শাসিত। শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেল। তাই প্রশ্ন রাখছি, হে মহিলারা, কেন সমাজ এখনো পুরুষ শাসিত? কেন এখনো আপনারা পুরুষদের হাত থেকে ছিনিয়ে নিতে পারছেন না সেই শাসনদণ্ডটি? কিছু হাততালি। কেন? বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, গরিমা কোনো কিছুতেই তো আপনারা প্রতিপক্ষের থেকে খাটো নয়। আইনগত অধিকারেও এখন কিছুমাত্র খামতি নেই আপনাদের। তবে কেন এই রাগারাগি? হাততালি। তবে কি আপনারা আশা করেন আপনাদের এই রাগারাগি চেঁচামেচিটা দেখে বিবেক দংশনে কাতর পুরুষ জাতি তাদের যুগ যুগান্তরের কায়েমি গদিটি থেকে স্বেচ্ছায় নেমে এসে করজোরে বলবে, হে ম্যাডামরা, অনেক দিন ধরে আমরা অন্যায়ভাবে গদি দখল করে বসে আছি। এখন আমরা এই মৌরুষি পাট্টার জন্য লজ্জিত, অতএব এখান থেকে নেমে যাচ্ছি, আপনারা এসে বসুন সেই গদিতে। চটাপট 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 হাততালি। হাততালিতে বাতাস মুখরিত হয়ে ওঠে। সেই ধ্বনি ছাপিয়ে কথা এগিয়ে চলে। হে অভিযোগকারিনীরা, বলুন তো, একদা বাড়িতে পুত্র সন্তান জন্মালে যে শাঁখ বাজানোর রেওয়াজ ছিল, অথচ কন্যা সন্তান জন্মালে নয়, সেটা কি সমাজ পুরুষ শাসিত বলে? শঙ্খধ্বনির ধারক বাহক কি পুরুষ জাতি? এখন অবশ্য সেই রেওয়াজটা উঠে গেছে, কারণ এখন আর কোনো শিশু বাড়িতে জন্মায় না, জন্মায় হাসপাতালে, নার্সিংহোমে। তবু এখনও আপনারা সেই ধুয়োটি তুলে তুলেই জানাতে চান ছেলের থেকে মেয়ের সম্পর্কে মূল্যবোধ কত কম। তো প্রশ্ন করি, মূল্যবোধটা কম কাদের কাছে? নারী সমাজের কাছে না পুরুষ সমাজের কাছে? পারিবারিক এইসব প্রথাসমূহ কাদের সৃষ্ট? হাততালি, চটাপট হাততালি, ভিতরে বাইরে। কিন্তু বক্তার বক্তব্য তখনও থামে না। তিনি তার জম্পেশ পয়েন্টগুলো না বলে ছাড়বেন না। কেনই বা ছাড়বেন? তবে জিজ্ঞাসা করি, হে নারীকুল, আজকে অতি আধুনিক মায়ের ক্ষেত্রেও পুত্র সন্তানটি সম্পর্কে অন্তরে যে গভীর মূল্যবোধখানি আছে, কন্যা সন্তানটি সম্পর্কে কি ঠিক তেমনটি? অবশ্য আজকের সভ্য সমাজে কন্যা পুত্রে ব্যবহারের তারতম্য হয় না, তবু মূল্যবোধের তারতম্য কি কিছুই নেই? তবে কেন আজ বিজ্ঞানের দাপটে আর আইনের সমর্থনে হাজার হাজার কন্যা ভ্রূণ পৃথিবীর আলো দেখতে পাবার আগেই নিহত হয়? শুধুই সমাজ পুরুষ শাসিত বলে? মৃদু করতালি ক্রমশ জোর বাড়তে থাকে, থামতে চায় না। প্রশ্ন রাখছি, শাশুড়ি ননদ নামক যে ভয়ঙ্কর প্রাণীরা ঘরে ঘরে বিরাজিতা, তারা কি পুরুষ সমাজভুক্ত? পণ প্রথার দায়ে ঘরে ঘরে গৃহবধূ হত্যা কি সেই একদার মনুবুড়োর কারসাজি, যাকে উঠতে বসতে কাঠগড়ায় দাঁড় করান আপনারা, হে মহিলারা? বন্যার স্রোত হেন বাক্যস্রোত। লিখিত ভাষণ তরতরিয়ে এগিয়ে চলেছে, তার উপর আবার ঘন ঘন হাততালির স্টিমুলেন্ট। টেবিলে রাখা গেলাসের জল গেলাসেই পড়ে থাকে, খাবার দরকার হয় না, গলা শুকিয়ে ওঠে না, বেশ তাজা তত্তরে গলায় উচ্চারিত হয়। বলবার কথার শেষ নেই, কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্যের শেষ আছে।
অতএব শেষ কথাটি বলে আমার বক্তব্যটি শেষ করছি। সমাজ না হয় পুরুষ শাসিত, কিন্তু এই একালে সেই পুরুষ সমাজটি কাদের দ্বারা শাসিত? উঠতে বসতে চলতে ফিরতে এমন সুখের কথাটি পর্যন্ত উচ্চারিত করতে পুরুষ জাতির নাকের সামনে যে একখানি অদৃশ্য তর্জনী উঁচুনো থাকে, সেই অমোঘ শাসনটিকে অগ্রাহ্য করার মতো হিম্মত কটা পুরুষের আছে? সংসারবদ্ধ পুরুষ সমাজটি তো গৃহপালিত পশুসমূহের মতো একটি গৃহপালিত জীব মাত্র। তাদের জন্য বরাদ্দ কখনো আমূল মাখনের কোমলতা, কখনো খেজুর কাটার রূপটির মতো রুক্ষতা। অতএব চটাপট চটাপট হাততালির চোটে সভাকক্ষ ফেটে পড়ে। অতএব ওই বাকি অতএবটুকু আর শুনতে পাওয়া যায় না। রাত 9:30 নয়, 10টার ওপারে গিয়ে ঠেকেছে। ছটফট করতে থাকেন ব্রজবিহারী। পরবর্তী বক্তা যে কি বলেন কানেও নেন না। অবশেষে সভাভঙ্গ। মঞ্চ থেকে নেমে আসেন। গলার মালাটি হাতছাড়া করেন না। মনে মনে অন্য একটি গলার গঠনটি মনে পড়তে থাকে। বয়স, সেটা কি একটা ধর্তব্য বস্তু? খাসা মালাটা দিয়েছে সত্যি, কিন্তু এখন উদ্যোক্তাদের মূল চাঁইদের কাউকেই যে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক ঘুরে অনেক কষ্টে একটা অচেনা ছোকরাকে পাকড়ে বলেন, কই হে, তোমাদের কর্তারা কই? দেখছি বলে খুব ব্যস্ত ভাব দেখিয়ে কোনো একদিকে ছুটে চলে যায় ছোকরা। আর তার চিহ্ন মাত্র দেখা যায় না। অনেক কষ্টে আবার একটি চেনা মুখ ছোকরাকে পাকড়াতে সে একটু ঘুরে এসে বলে, কাউকে তো দেখতে পাচ্ছি না স্যার। উফ, আজ আপনি যা একখানা ঝাড়লেন। সে তো ঝাড়লাম, কিন্তু এখন আমার গাড়িটা ঝাড়ো। তুমিই তো গাড়ির সঙ্গে এসেছিলে না? সেও আবার চলে যায়। তবে কিছুক্ষণ পরে ফিরে আসে, ঘাড় গুঁজে বলে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না স্যার। ওনাদের বললাম, সবাই খুব ব্যস্ত। আমাকে বললেন একটা ট্যাক্সি ডেকে আপনাকে তুলে দিতে, আর ট্যাক্সির ইয়েটা দিয়ে দিলেন বলে ব্রজবিহারীর পাঞ্জাবির পকেটে সেই ইয়েটি ঢুকিয়ে দেন। ব্রজবিহারী গম্ভীর চালে বলেন, তুলে দিতে হবে না, শুধু একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। আশা করেননি দেবে, কি ভাগ্যি। একটু পরে ডেকে আনলো একটা ট্যাক্সি। দূর থেকেই বেলেঘাটার বাস স্ট্যান্ডটি দেখা গেল। এখন রাস্তা কিঞ্চিত জনবিরল। সহজেই চোখে পড়ল প্রার্থিত মূর্তিটি। চোখ জুড়িয়ে গেল, বুকের পাথরে নেমে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো? কোথায়, এই তো এইমাত্র। আমি বরং ভাবছিলাম হয়তো অপেক্ষা করে চলে গেছো। যা দেরি হয়ে গেল। চলে যাব তোমায় ফেলে? আহা, অন্যের এখতিয়ারে তো। তা ওদের গাড়ি কই? এ তো দেখছি ট্যাক্সি। আর বলো না, সে গাড়ি স্টার্ট নিচ্ছে না। ট্যাক্সি ডেকে দিয়ে ইয়েটা দিয়ে দিয়েছে। এসো, উঠে পড়ো। অতঃপর দুজনে গুছিয়ে বসা। স্বর্ণপ্রভা বললেন, তা এই বরং ভালোই হলো। বাইরের লোক সঙ্গে থাকলে প্রাণ খুলে কথা কওয়া যায় না। ট্যাক্সি ড্রাইভারকে কেউ লোক ভাবে না। স্বর্ণপ্রভাও তার ব্যতিক্রম নন। কাজেই বেশ মৌজের সঙ্গে বলেন, বাহ, মালাটা তো বেশ ভালোই দিয়েছে। একবারও হাতছাড়া করিনি। হাতে জড়িয়ে নিয়ে বসে আছি, না হলেই হয়তো ফেরার সময় দেখা যাবে নো পাত্তা। মিলিত হাসি, তারপর অন্তরঙ্গ সুরে, তারপর সভা কেমন হলো? ব্রজবিহারী বিগলিত গলায় বলেন, সে আর দু এক কথায় কি বোঝাবো, হাততালিতে ফাটাফাটি কাণ্ড। এখন এই কাণ্ডটি করে রাখা হয়েছিল দেখে তো হাঁ। তাচ্ছিল্যের গলায় উত্তর, ও আর এমন কি হাতি ঘোড়া, কলমটা নিয়ে বসলেই তো। কিন্তু এ যে উল্টো গাও না গো, তাজ্জব বানিয়ে দিয়েছ। স্বর্ণপ্রভা একটু মুচকি হাসেন, বলেন, সাধা বাঁশি রাধা রাধাও বলতে পারে, শ্যাম শ্যামও বলতে পারে। দেখলুম ওই ভাষণের ভয়ে যেন লটকে পড়েছ, তাই জিভে দয়া হিসেবেই। এই চাদরটা গলায় ভালো করে জড়িয়ে নাও দেখিনি, খুকিয়ে কাশছো মনে হচ্ছে। কখন আবার কাশলাম? সেটা কি আর তোমার নিজের খেয়াল থাকে? জানলার ধার থেকে সরে এসো তো, হু করে হাওয়া আসছে। হুকুমটি জারি করে এই খানিক আগে সভা ফাটিয়ে আসা নারী জাতির বন্ধন মুক্তির একটি ঝান্ডাধারী পাণ্ডা স্বর্ণপ্রভা বটব্যাল বিরোধী পক্ষের একজনকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে নিজের দিকে একটু টেনে ঘনিষ্ঠ হয়ে বসেন। শরীরের ও মতো ঠান্ডা থেকে বাঁচায়।
ফাঁকা রাস্তায় গাড়ি হু হু করে এগোতে থাকে। বাইরে দক্ষিণা বাতাস বইতে থাকে হু হু করে। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।